আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। রেহানা বেগম নাস্তা নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতেই দেখলেন আরহান চৌধুরী সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, আর তার সামনেই মুখে রকচটা ভাব নিয়ে বসে আছে মেহেরুন চৌধুরী। তাদের পাশের সোফায় বসে আছে মেহেরান এবং নীলিমা। রেহানা বেগম আরহান চৌধুরীকে অনেক বছর আগে এই বাড়িতে দেখেছিলেন। ব্যবসায়িক কাজে কথা বলতে তিনি এই বাড়িতে এসেছিলেন। তাছাড়াও শুনেছেন আরহান চৌধুরী নীলিমার বাবার দুঃসম্পর্কের চাচাতো ভাই হয়, কিন্তু সে যে মেহেরানের বাবা এটা রেহানা বেগম জানত না। ভেবেই খাবারের ট্রে নিয়ে টি টেবিলে রাখলো। আরহান চৌধুরী কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে বললেন, আরে বাহ, কফিটা তো দারুণ হয়েছে, তবে বেয়ান বানালে হয়তো আরো মজা হতো। মেহেরুন চৌধুরী তেতে উঠে বললেন, আপনি ভাবলেন কিভাবে যে আমি কিচেনে যাব? কেন, লন্ডনে তো নিজের কাজ নিজেরই করতে হয়, তখন কি আপনার দ্বিতীয় স্বামী কিচেনে যায়? কথাটা ব্যঙ্গাত্মস্বরে বললেন আরহান চৌধুরী। নীলিমার শ্বশুর এবং মায়ের এইরকম তেরা বেঁকা কথা শুনে কিছুই বুঝতে পারছে না। চোখ পাকিয়ে তাকিয়ে ভাবল, মেহরান যেমন করে মায়ের সাথে কথা বলে, আমার শ্বশুরও দেখছি সেভাবেই কথা বলে। আর আমার মাও কম চায় না, সব সময় তার রক্তকণিকা টকবক টকবক করে ফুটতে থাকে। মেহেরান তার বাবাকে বলল, উফ বাবা, তুমিও না? আমার শাশুমাম হলেন মিস ডায়ানার মতো সুন্দরী। ওনার হাত কি আমার দ্বিতীয় শ্বশুর কিচেনের ওই থালা বাসনে লাগাতে দেবেন? আমার শ্বশুরই যেখানে ঘর সংসার সামলায়, আর শাশুমাম আমার এক্স শ্বশুরের বিজনেস সামলায়, তাই না শাশুমাম? মেহেরানের ঠেস মারা কথা শুনে মেহেরান চৌধুরী রেগে উড়নচণ্ডী হয়ে বললেন, বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও দেখছি তোমার বাবা মা তোমাকে শেখায়নি। আরহান চৌধুরী এইবার দাঁড়িয়ে গেলেন। মেহেরান চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চল শক্ত করে বললেন, হ্যাঁ, আমার ছেলেকে আমরা আদব কায়দা শিক্ষা না দিলেও আপনার মতো অশ্লীল হওয়ার শিক্ষা দেয়নি। মেহেরান চৌধুরী তেতে উঠে বললেন, কি আমি অশ্লীল? আর আপনার ছেলে যে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, এই আপনার চরিত্রবান ছেলের নীতি। আরহান চৌধুরী বাঁকা হেসে বললেন, জোর করে তুলে নিয়ে বৈধভাবে বিয়ে করে ওরা সংসার করছে, কিন্তু আপনার মতো অবৈধ কাজ করে অন্য সংসার ভাঙেনি। বলেই মেহেরানের দিকে তাকিয়ে বললেন, মেহরান, আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে, এখন নীলিমাকে নিয়ে বাড়িতে চলো। বলেই তিনি হন করে সেখান থেকে চলে গেলেন। মেহেরান এতক্ষণ নীরব দৃষ্টিতে বাবা আর শাশুড়ির ঝগড়া উপভোগ করছিল। সে জানতো তার বাবা এখানে এসেছে মেহেরান চৌধুরীকে নাস্তানাবুদ করতে, আর সেটা সে খুব ভালোভাবে করতে পেরেছে। সেটা মেহেরান চৌধুরীর চেহারাতে স্পষ্ট ফুটে উঠেছে। এদিকে এই কাহিনী দেখে নীলিমা তো পুরো বোকা বনে গেল, সবকিছু ওর মাথার ওপর দিয়ে গেল। মেহেরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, নাও, আমার বাবার 16 কলা পূরণ হয়েছে, এখন বাসায় চলো। বলেই নীলিমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এমন সময় মেহেরুন চৌধুরী নীলিমার হাত ধরে বললেন, ও কোথাও যাবে না, যেতে হলে তুমি একা যাও। আমি জানি আমার মেয়ে তোমার সাথে সুখী নয়। এইবার নীলিমা পড়ল মহাবিপদে। একদিকে ওর মা আর একদিক দিয়ে মেহেরান ওর হাত ধরে আছে। নীলিমা ভাবলো একজন তো সৎ মায়ের থেকেও বেশি খারাপ, আরেকজন বদ্ধ পাগল উম্মাদ, যে কিনা তার কারাগারে সব সময় আমায় বন্দি করে রাখতে চায়। হে আল্লাহ, সাহায্য করো আমায়, কোথায় যাব আমি? মেহেরান মেহেরুন চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার মেয়ে এখন আমার বউ, এটা বারবার কেন মনে করিয়ে দিতে হয় আপনাকে? আর জানেন তো, প্রথমে ও আমাকে ভালো না বাসলেও এখন অনেক ভালোবাসে। বলেই নীলিমার দিকে তাকিয়ে বলল, কি তাই না ব্লুবার্ড? নীলিমা এই কথা কিছুতেই অস্বীকার করতে পারবে না। সত্যি ও মেহেরানকে খুব বেশি ভালোবাসে, তাই তো মেহরানের এত মেন্টাল টর্চারও মুখ বন্ধ করে সহ্য করছে।
ভেবেই নীলিমা মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল। হুম। নীলিমার এই একটি শব্দই যেন মেহেরানের জন্য যথেষ্টই ছিল। মেহেরান মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল। আপনার উত্তর পেয়ে গেছেন তো, এবার আমার বউয়ের হাতটা ছাড়ুন। মেহেরুন চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে বলল। তুই কি সত্যি সত্যি ওর সাথে সুখে আছিস? আমার কথা না হয় বাদ দিলাম, তোর রেহানা আন্টির কথাও কি তোর মনে পড়ে না? বিয়ের পরে একবার ও এসে এই বাসায় এক রাত থাকিসনি। হতে পারে আমি তোকে কখনো মায়ের ভালোবাসা দেইনি, কিন্তু তোর রেহানা আন্টি তো তোকে খুব ভালোবেসেছে। মেহেরুন চৌধুরী কথাগুলো বলছে আর রেহানা বেগম পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। নীলিমা তোর মায়ের ইমোশনাল কথা শুনে এক মুহূর্তের জন্য গলে পানি হয়ে গেল। মেহেরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল। প্লিজ, আজ আমি রেহানা আন্টির কাছে থেকে যাই। আগামীকাল সকালে আপনি আমাকে নিয়ে যান। মেহেরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে মেহেরুন চৌধুরীর ইমোশনাল ব্ল্যাকমেলের ফাঁদে পড়েছে নীলিমা, কিন্তু মেহেরান বেঁচে থাকতে নীলিমাকে তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মেহেরান নীলিমার হাতের বাঁধন আরো শক্ত করে দাঁত কিরমির করে বলল। তোমার মায়ের মেলোড্রামা তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পেরেছি। উনি তোমাকে চান না, তোমার সম্পত্তি চান। বলেই মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে চল শক্ত করে বলল। আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে আসলে সবার সামনে আপনার মুখোশ টেনে হিঁচড়ে খুলবো, তখন পালানোরও জায়গা পাবেন না। আমার বউয়ের হাত ছাড়ুন। মেহেরানের কঠোর কণ্ঠে কথাগুলো শুনে মেহেরুন চৌধুরীর হাতের বাঁধন অটোমেটিক আলগা হয়ে গেল। মেহেরান সেদিকে তাকিয়ে বাঁকা হেসে আর এক মুহূর্ত সেখানে সময় নষ্ট করল না। নীলিমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল। নীলিমার মস্তিষ্কে এতটুকু পরিষ্কার হলো যে আরহান চৌধুরী, মেহেরান এবং মেহেরুন চৌধুরীর মধ্যে আগে থেকেই শত্রুতা আছে, নইলে এইভাবে কেউ কারোর প্রতি রিয়াক্ট করতে পারে না। বাসায় এসে ডাইনিং টেবিলে আরহান চৌধুরী, মেহেরান এবং নীলিমা কেউ কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। নীরবতা ভেঙে আরহান চৌধুরী বললেন। তোমরা দুজন কি এখানেই সেটেল হতে চাও নাকি সুইজারল্যান্ডে? মেহেরান গম্ভীর কণ্ঠে বলল। আমার স্ত্রী বাংলাদেশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এখানেই সেটেল হতে চাই। অলরেডি সেটেল হয়ে গেছি, এখন শুধু বাচ্চা হলেই পরিপূর্ণ। মেহেরানের মুখে বাচ্চার কথা শুনে নীলিমা বিষম খেল, কাশতে লাগলো। মেহেরান ওকে পানির গ্লাস এগিয়ে দিল। নীলিমা পানি খেয়ে প্লেট নিয়ে কিচেনে চলে গেল। লজ্জায় নীলিমার গাল লাল হয়ে গেছে। ভাবলো, কি ঠোঁটকাটা লোক, নিজের বাবার সামনে এইভাবে বাচ্চার কথা বলতে কি লজ্জা লাগে না? ইস, এই পাগল লোকটাকে নিয়ে সামনে যে আরো কত ভোগান্তি আছে আল্লাহ জানে। রাতে মেহেরানের আগে নীলিমা বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহেরান ল্যাপটপে অফিসের কিছু কাজ করে নীলিমার কাছে এসে জড়িয়ে ধরে ওর ঘাড়ে অনবরত চুমু দিতে লাগলো। মেহেরানের এহেন কাণ্ডে নীলিমার শরীরে শিহরণ বয়ে গেল, কিন্তু আজ সকালের ঘটনা নীলিমা কিছুতেই ভুলতে পারছে না। তাই ও কোনো সাড়া না দিয়ে ঘুমের ভান ধরে রইল। মেহেরান বুঝতে পেরেছে নীলিমা ঘুমানোর অভিনয় করেছে, কারণ ওর শরীর শক্ত হয়ে আছে। যদি সত্যি ঘুমাতো তাহলে ওর পুরো শরীর নরম থাকতো। মেহেরান দুষ্টু হেসে নীলিমার কানের কাছে ফিসফিসিয়ে বলল। জানো তো, স্বামী স্ত্রীকে কাছে ডাকলে স্ত্রীর উচিত স্বামীর কাছে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, কিন্তু তুমি দেখছি পুরো উল্টো। আমি তোমার কাছে নিজেকে আকর্ষিত করছি আর তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে ঘুমের অভিনয় করছো। মেহেরানের কথা শুনে নীলিমা ভাবল, এই লোকটা কত চালাক, কিভাবে বুঝলো আমি ঘুমের অভিনয় করছিলাম? ভেবেই নীলিমা মেহেরানের দিকে ফিরল, পিটপিট করে তাকিয়ে বলল। আমার এখন মুড নেই। সকালে আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আর আজ সারা দিনেও আপনি আমার সাথে ধমক দিয়ে কথা বলেছেন, তাই এখন আমার মন মেজাজ ভালো নেই। মেহেরান নীলিমাকে জড়িয়ে ধরে বলল, ওকে, আজ সারা রাত তোমাকে আদর করে তোমার মেজাজ ভালো করে দেব। প্লিজ না করো না ব্লুবার্ড। নীলিমা অভিমানী কণ্ঠে বলল। আপনি যখন চান তখন, আমি না বলেই দোষ? আর আপনি যখন আমার সব কিছুতে না করেন তখন আমার কেমন লাগে একবারও কি ভেবে দেখেছেন? মেহেরান বুঝতে পেরেছে আজ সকাল থেকে সে একটু ওভার রিয়াক্ট করে ফেলেছে, তাই মুস্কি হেসে বলল, ওকে, আই এম সরি সুইট হার্ট। আর এমন হবে না। তবে তুমি আমার কাছে এমন কোনো আবদার করবে না যে তাতে আমি তোমাকে না বলতে বাধ্য হই। এইবার তো আমায় আদর করো। মেহেরানের মিষ্টি মিষ্টি কথায় নীলিমার নরম মন গলে গেল। ভাবল, উনি তো অসুস্থ, তাই হুটহাট এরকম ব্যবহার করে। ঠিকমতো ঔষধ খেলেই ভালো হয়ে যাবে। এই মুহূর্তে তাকে অবহেলা করা একদম ঠিক হবে না। তাছাড়া মেহেরানের এই অস্পর্শ নীলিমা কখনোই ফেরাতে পারে না, হয়তো জৈবিক চাহিদা বা অপরিসীম ভালোবাসার কারণে, অথবা দুটোই। নীলিমা মুস্কি হেসে নিচে থেকে মেহেরানের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ধীরে ধীরে দুজনের স্পর্শ আরো গভীর থেকে গভীর হতে লাগলো। সেই রাতে ওরা আবারও ডুব দিল প্রেম সায়রে।
সকালে মেহেরান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেই নাস্তা বানালো, তারপর তার বাবাকে নিয়ে ব্রেকফাস্ট করলো। মেহেরানের আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই বেডরুমে এসে রেডি হয়ে নীলিমার দিকে তাকিয়ে মুস্কি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ডক্টরের দেওয়া ওষুধ খেয়ে নীলিমা এখনো বেঘরে ঘুমাচ্ছে। মেহেরান কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে ভাবলো, প্রতিক্ষণে তোমার উপর একবার করে আসক্ত হয়ে পড়ছি ব্লুবার্ড। কি আছে তোমার মাঝে? তুমিও তো সাধারণ একজন মানুষ, তবুও কেন বারবার তোমার প্রেমে পড়ে যাই? হয়তো এটা তোমার প্রতি আমারও অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ। কথাগুলো অস্ফুট স্বরে বলে মেহেরান মুস্কি হেসে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। নীলিমার ঘুম ভাঙলো সকাল 10:30 ঘড়িতে এত সময় দেখে নীলিমা মাথায় হাত দিল। আশেপাশে তাকিয়ে দেখলো মেহেরান নেই। মাথায় হাত দিয়ে বুঝতে পারলো ঔষধে হয়তো ঘুমের পরিমাণ বেশি ছিল। ডিপ্রেশনে থাকা রোগীদের ঔষধের মধ্যে ঘুমের ডোজ বেশি থাকে। ভেবে ম্লান হাসলো। নীলিমা আবারও ভাবলো, ভেবেছিলাম আমার সাইকো স্বামীকে ওষুধ খাওয়াবো, কিন্তু তার বদলে আমার নিজেরই ওষুধ খেতে হচ্ছে। অবশ্য তাকেও তো খাবারের সাথে ওষুধ দিচ্ছি। ভাগ্যিস এখনো কিছু বুঝতে পারেনি। বুঝতে পারলে কি হতো আল্লাহ জানে। নীলিমা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছিল। এমন সময় আরহান চৌধুরী নীলিমাকে বললেন, মামুনি, নাস্তা করে আমার রুমে একটু এসো। নীলিমা ভাবলো, এখন তো সে বাসায় নেই। বাবা যেহেতু ডাকছে এখন যাওয়া যায়, উনি তো আর দেখবে না। ভেবে নীলিমা আরহান চৌধুরীকে বলল। আচ্ছা বাবা, আমি আসছি। আরহান চৌধুরী ম্লান হেসে চলে গেলেন। নীলিমা নাস্তা করে ডাইনিং রুম গুছিয়ে আরহান চৌধুরীর রুমে যেতেই দেখলো সে বিছানায় বসে পাসপোর্ট সাইজের একটি ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা একটু এগিয়ে দেখলো ছবিতে খয়েরি রঙের কাপড়ের ঘোমটা টানার মধ্যে বয়সী একজন রমণী। নীলিমা আন্দাজ করতে পারলো এটা হয়তো মেহরানের মায়ের ছবি। নীলিমা আস্তে একটা কাশি দিয়ে বলল, বাবা এসছি। আরহান চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে হাতের ছবিটা বিছানায় রেখে বললেন, এসো মামুনি, আমার পাশে বসো। আজ তোমায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছি। ভাবলাম এগুলো তোমার জানা দরকার। মেহেরান হয়তো তোমাকে কথাগুলো বলেনি, জানি না ও কখনো বলবে কিনা, কিন্তু আমার শরীর বেশি ভালো না। কখনই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় জানি না, তাই কথাগুলো তোমায় বলার জন্য মনে স্থির করেছি। নীলিমা আরহান চৌধুরীর থেকে এক হাত দূরত্বে বিছানায় বসলো, বলল, বলুন বাবা, আমি আপনার কথাগুলো শুনতে চাই। এখানে বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি শুধু রহস্য আর রহস্য। আপনার ছেলে আমাকে এখনো কিছুই বলেনি। আমার মনে প্রতিনিয়ত হাজারো প্রশ্ন বাসা বাঁধে। আপনার কথাগুলোর মাধ্যমে যদি সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাই, তাহলে আমি এতেই শুকরিয়া আদায় করব। আমার হাতে যার ছবিটি দেখছো সে হলো আমার স্ত্রী আয়েশা। তাকে বিয়ে করার পর থেকে তার রূপের থেকেও তার গুণের প্রতি আমি বেশি আকৃষ্ট হয়েছি। প্রতিদিন তাকে নিত্য নতুনভাবে চিনেছি। সে যৌথ পরিবারের সামলে বাচ্চা লালন পালন করেও আমার সাথে রাতে যেভাবে হাসি মুখে কথা বলতো, তাতে আমার মনেই হতো না সে সারাদিন এত পরিশ্রম করে। উল্টো মনে হতো সে একজন রাজকন্যা আর বাকি সবাই তার দাসী। আসলে সে এত কাজ করে ও বেশ পরিপাটি থাকতো, তাই তাকে এই উপাধি দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমরা 4 ভাই আলাদা হয়ে যাই। ব্যবসায়িক কাজের জন্য এক একজন এক এক জায়গায় চলে যায়। তোমার বাবা ছিলেন আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই। তিনি খুব ভালো মানুষ ছিলেন। দুঃসম্পর্কের আত্মীয় হলেও সে আমাকে খুব ভালোবাসতেন আর বিশ্বাস করতেন। একদিন তিনি আমাকে তার ব্যবসায় পার্টনার হিসেবে যোগ করতে চায়। আমিও আর না করতে পারিনি। তারপর তিনি পরিবার সহ লন্ডনে চলে যায়। কিছুদিন পর শুনি সে মারা যায়। তোমার মা তোমাকে বাংলাদেশে তোমার দাদির কাছে রেখে যায়, আর সে আমার সাথে দেখা করে এই পার্টনারশিপ ভেঙে ফেলতে বলে, আর বলে সে একাই এই ব্যবসা দেখাশোনা করবে। প্রথমে আমি বেশ অবাক হলেও তোমার মায়ের চলাফেরা দেখে বুঝতে পেরেছিলাম লন্ডনে নিশ্চয়ই তিনি কাউকে বিয়ে করেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আমার ধারণা সঠিক। ওই মুহূর্তে আমার কাছে নতুন ব্যবসা করার টাকা ছিল না। আমি এই ব্যবসা থেকে যা উপার্জন করতাম সেটা দিয়ে আমাদের সংসার চলতো। তাই তোমার মাকে অনুরোধ করে বলেছিলাম যেন এই পার্টনারশিপ সে রাখে, কিন্তু আমার কথা উনি আরও ফুঁসে ওঠে আর আমাকে হুমকি দিয়ে যায় আমি যদি তার কথা না শুনি তাহলে আমার জীবন তছনছ করে দেবে। তখন আমি তার কথা তেমন পাত্তা দিইনি। ভেবেছি কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টো। তোমার মা আমাকে তার অফিসে ডাকে, আমিও যাই। ভেবেছিলাম সে হয়তো ব্যবসায়িক বিষয়ে কথা বলবে, কিন্তু তার মন মানসিকতা যে এতটা নিচে নামবে সেটা ভাবতে পারিনি। সে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমার সাথে বাজেভাবে কয়েকটা ছবি তোলে। তখনকার সময় ছবি এডিট করা যেত না, তাই হয়তো তিনি সরাসরি এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে। সেই ছবি সে আমার স্ত্রীকে দেখায়। আমার প্রিয় মানুষটি হয়তো সেই কষ্ট সহ্য করতে পারেনি, তার হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ওই মুহূর্তে আমাকে আর মিহরানকে রেখে হার্ট অ্যাটাক করে সেখানেই পরপরে পাড়ি জমে আমার অর্ধাঙ্গিনী। আমি অফিস থেকে এসে যখন তারই অবস্থা দেখি, সেদিন আমিও আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমাকেও যেন তার কাছে নিয়ে যায়, কিন্তু তিনি তো মহান, তার পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি হয়তো আমাকে মিহরানের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। ছোটবেলা থেকে মিহরান ছিল বড্ড জেদি।
আমি আমার ভাইয়ের কাছে যখন সব ঘটনা বলি তখন মেহরান আড়াল থেকে সবকিছু শুনে নেয়। মেহেরুন চৌধুরীর ছবিও দেখে ফেলে। ওর ছোট মস্তিষ্কে তখন থেকে প্রেশার পড়ে আর ধীরে ধীরে ও মানসিক রোগীতে পরিণত হয়, যেটা আমরা বুঝতে পারিনি। তোমার মা আমাকে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন মানুষদের প্রতিনিয়ত আমায় হুমকি দেওয়াতো। আমি বুঝতে পেরেছিলাম এখানে থাকলে হয়তো আমার এবং মেহরানের জীবন সংকট হবে। আর আমাদের সাথে আরেকজনের জীবনও জড়িত ছিল, সে হলো আরিয়ান, মেহরানের মামাতো ভাই। ওর মা মারা যাওয়ার পর আমরা ওকে লালন পালন করি, তাই আমি আমাদের বাড়িটি বিক্রি করে সেই টাকা নিয়ে মেহরান এবং আরিয়ানকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাই। সেখানে আগে থেকে আমার ব্যবসা ছিল, তাই সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করি। একদিন আরিয়ানের কাছ থেকে জানতে পারলাম মেহরানের অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগ আছে। এই রোগের স্থায়িত্ব অনেকদিন যাবৎ হওয়ার কারণে ওষুধ খেলেও পুরোপুরি সুস্থ হবে না, কিন্তু নিয়মিত ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে। মেহরানকে বিষয়টি নিয়ে বলা মাত্রই ওষুধ খেতে নাকচ করে দিল। তারপর অনেক বোঝানোর পরেও ওকে ওষুধ খাওয়াতে পারিনি। ধীরে ধীরে ওর রাগ জেদ আরও বাড়তে লাগলো। আমি ডক্টরের সাথে কথা বলে জানতে পারি বাইরে থেকে ওকে দেখতে সুস্থ স্বাভাবিক মানুষ মনে হলো ওর ভেতরে যে মানসিক রোগ বাসা বেঁধেছে সেটা ওষুধ না খেলে পরবর্তীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এর মধ্যে একদিন আরিয়ানের কাছ থেকে জানতে পারি মেহরান তোমাকে ভালোবাসে আর তুমি হলে মেহেরুন চৌধুরীর মেয়ে। এটা শোনার পর আমি সেদিন খুব রেগে গিয়েছিলাম আর মেহরানকে সরাসরি তোমার ব্যাপারে না বলি, আর তুমি যে মেহেরুন চৌধুরীর মেয়ে সেটাও বলি। মেহরান আমার কথা শুনে অট্টহাসি দিয়ে বলেছিল আগে থেকে সবকিছু জেনে বুঝে তোমাকে ভালোবেসেছে আর তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়েও করবে না। ধীরে ধীরে তোমার প্রতি ওর পাগলামি আরও বাড়তে থাকে। পড়ালেখার বাইরে ও শুধু তোমাকে দেখতেই ব্যস্ত থাকতো। তুমি কখন কি করছো সবকিছুই দেখতো। এমনকি তুমি রাতে ঘুমিয়ে গেলেও সারা রাত ওর রুমের দেয়ালে টানানো তোমার ছবিগুলো দেখতো আর একা একা কথা বলতো। বাবা হয়ে এসব আমি সহ্য করতে পারিনি। একসময় আমি ওর কথা মেনে নিই আর এটাও বলি তোমাকে বিয়ে করলে ও মেহেরুন চৌধুরীর সাথে যেন কখনোই সম্পর্ক ঠিক না রাখে আর তার অপরাধের শাস্তি যেভাবে হোক তাকে দিতে হবে। এছাড়াও কি এটাও বলেছে অবশ্যই তোমার মন জয় করে তোমাকে ভালোবাসতে হবে। মেহরান আমার কথায় রাজি হয় আর ও বিডিতে আসার সিদ্ধান্ত নেয়। মেহরানের আগে আরিয়ান বিডিতে আসে, তারপর থেকে আরিয়ানের সাথে আর যোগাযোগ করতে পারিনি। মেহরানকে জিজ্ঞাসা করলে ও বললো আরিয়ান নাকি ওর সাথে আর ও যোগাযোগ করেনি। জানি না ছেলেটা কেমন আছে। যাই হোক, এত কিছু বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি জানি মেহরান তোমার সাথে সবকিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। তুমি ওকে ভালোবেসে ফেলেছো, তাই হয়তো এখন ওর পাগলামিগুলো মেনে নিচ্ছ, কিন্তু ধীরে ধীরে ওর পাগলামি আরও বাড়তে থাকবে, তখন চাইলেও মেনে নিতে পারবে না। কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ একজন অস্বাভাবিক মানুষের অত্যাচার কখনোই দীর্ঘদিন সহ্য করতে পারে না। এক সময় না এক সময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেয়। তোমার ক্ষেত্রেও তাই হবে। তাই বলছি আমার ছেলেটা যেহেতু তোমায় অনেক বেশি ভালোবাসে, তুমি পারবে ওকে সুস্থ করতে। ওকে তুমি ভালো করে বুঝালে ও তোমার কথা শুনবে। আমার এখন পর্যন্ত 2বার হার্ট অ্যাটাক হয়েছে। ডক্টর বলেছে আমাকে অতিরিক্ত টেনশন না করতে, কিন্তু নিজের সন্তানের এই দুরবস্থা দেখলে কোনো বাবা মা ঠিক থাকতে পারে বলো? আরহান চৌধুরী নীলিমার দিকে একবার মলিন দৃষ্টিতে তাকিয়ে বিছানায় রাখা ছবিটা হাতে নিয়ে বললেন। একাধারে কথাগুলো বলে আরহান চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমার মাথায় হাত রাখলেন। নীলিমা ফ্লোরের দিকে দৃষ্টি রেখে অনবরত কান্না করছে। নীলিমার কান্না মিশ্রিত চেহারা আরহান চৌধুরী ছাড়াও আরেকজন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। সে আর কেউ নয়, স্বয়ং মেহরান। মেহরান মিটিং শেষ করে ল্যাপটপে দেখছিল নীলিমা কি করছে, কিন্তু দেখলো নীলিমার রুমে নেই। একে একে মেহরান ডাইনিং রুম, ব্যালকনি, ছাদ সবকিছু চেক করলো। অবশেষে তার বাবার রুম চেক করতেই দেখলো নীলিমা এক হাত দূরে আরহান চৌধুরীর পাশে বসে কথা বলছে। প্রায় 1 ঘন্টা কথা বলার পর নীলিমার কান্না মিশ্রিত চেহারা দেখে মেহরানের খুব কষ্ট হলো। তার থেকেও বেশি কষ্ট হলো যখন আরহান চৌধুরী নীলিমার মাথায় হাত রেখেছে। এটা দেখে মেহরান আর স্থির থাকতে পারল না। ক্ষুব্ধ নয়নে তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে নীলিমা কান্না করে আরহান চৌধুরীকে বলতে থাকলো, আমি আমার মায়ের কুকর্মের জন্য লজ্জিত বাবা। তিনি যে এতটা নিচু মনের মানুষ সেটা আমার জানা ছিল না। আমার মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর আপনার ছেলেকে আমি সত্যিই খুব ভালোবেসে ফেলেছি, তাই তাকে এত কিছুর পরেও ছেড়ে যেতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম আমার সর্বোচ্চ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরহান চৌধুরী কিছুক্ষণ আগেই বুকের মধ্যে হালকা ব্যথা অনুভব হচ্ছিল। ধীরে ধীরে ব্যথা আরও বাড়তে লাগলো। তিনি ভাবলেন গতকাল রাত জাগার কারণে হয়তো এমন হচ্ছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। তাই তিনি নীলিমাকে বললেন, আমি মন ভরে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমাদের জন্য, তোমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকো। মামুনি, আমার বুকে হালকা ব্যথা অনুভব হচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হয়নি, এখন ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। নীলিমা একটু চিন্তিত মুখ নিয়ে বলল, সে কি বাবা, আপনি ওষুধ খেয়েছেন তো? খেয়েছি। আচ্ছা বাবা, আপনি রেস্ট করুন, আমি রুমে যাচ্ছি। কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। বলেই নীলিমা রুমের বাইরে যেতেই দেখলো দরজার সামনে পকেটে 2 হাত গুজে রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরান। নীলিমা এই সময় মেহরানকে আশা করেনি, তাই কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এই সময় বাসায় আসলেন যে? মেহরান বাঁকা হেসে বলল, কেন, এখন বাসায় আসতে কি তোমাদের অসুবিধা হয়ে গেল? নীলিমার এবার বেশ রাগ হলো।
শ্বশুরের সামনে মিহরানের এমন হেয়ালি কথা নীলিমা কিছুতেই সহ্য করবে না। নীলিমা মিহরানের হাত ধরে রুমের বাইরে নিয়ে গেল, নিচু স্বরে বলল, কি হচ্ছে নাকি? এভাবে কথা বলছেন কেন? বাবার বুকে হালকা ব্যথা হচ্ছে, সে এখন ঘুমোবে। প্লিজ ঘরে চলুন। আরহান চৌধুরীর বুকে ব্যথা শুনে মিহরান তার রুমে গিয়ে বলল, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে হসপিটালে নিয়ে যাব? আরহান চৌধুরী মৃদু হেসে বললেন, না বাবা, রাতে ভালোভাবে ঘুম হয়নি, এখন ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি ঘুমাও, আর কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে। বলেই নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর হাত ধরে উপরে নিয়ে গেল। এভাবে হাত ধরে টেনে উপরে নিয়ে আসাতে নীলিমা বেশ ভড়কালো, বলল, কি হয়েছে? এভাবে টেনে আনলেন যে? মিহরান নীলিমার কাছে এসে বলল, বাবার সাথে এতক্ষণ কি কথা বলছিলে? আর বাবা ওভাবে তোমার মাথায় হাত দিচ্ছিল কেন? ওয়াই? আনসার মি। নীলিমা ভাবল। উনি জানলো কিভাবে আমি বাবার সাথে কথা বলছিলাম? পরক্ষণেই ভাবল, ও, সে তো সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে, সেটা তো ভুলেই গিয়েছিলাম। উনি তো আমাকে বাবার থেকে 10 হাত দূরে থাকতে বলেছিল, আমি তো আর তার কথা মানিনি। এখন কি হবে? তার পাগলামি কি আরো বেড়ে যাবে? নীলিমার ভাবনার মাঝে মিহিরান ওর দুই বাহু ধরে চেঁচিয়ে বলল, তোমাকে বাবার থেকে দূরে থাকতে বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি। তাই আজ থেকে তোমার এই রুম থেকে বের হওয়া বন্ধ। তুমি আর কোথাও যেতে পারবে না। তোমার অস্তিত্ব আজ থেকে এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বলে মিহিরান ম্যাট্রেসের নিচ থেকে ওষুধগুলো বের করে বলল, এগুলো লুকিয়ে রেখেছিলে তাই না? আর বাকি ওষুধগুলো তুমি আমায় খাবারের সাথে মিশিয়ে খাইয়েছো তাই না ব্লুবার্ড? এখন এই ওষুধ যে দিয়েছে তাকে এর শাস্তি পেতেই হবে। ডক্টর মেহের আফরোজকে আমি কিছুতেই ছাড়বো না। মিহিরানের মুখে ডক্টরের নাম শুনে নীলিমা তার কাছে এসে বলল, প্লিজ আপনি ডক্টর মেহের আফরোজকে কিছু বলবেন না। উনি আমার কথা অনুযায়ী ঔষধগুলো দিয়েছে। উনি যদি জানতেন আপনি এতটা ডেঞ্জারাস তাহলে কখনো ঔষধ দিতেন না। মিহিরান ডেভিল হেসে বলল, ওকে ফাইন, আমি তাকে কিছুই করব না, তবে একটা শর্তে। কি শর্ত? তোমাকে প্রতিটি ওষুধের পাতায় থেকে ওষুধগুলো বের করে সেগুলোকে কেঁচি দিয়ে কুটি কুটি করে কাটতে হবে। কি রাজি? নীলিমা ভাবল, এই ওষুধগুলো কেটে ফেললে মেহরানকে আর সুস্থ করা সম্ভব নয়। আমার এতদিনের সব কষ্ট বিফলে যাবে না। আমাকে তার প্রতি কঠোর হতে হবে, নইলে তাকে কিছুতেই থামানো যাবে না। ভেবেই নীলিমা ক্ষুব্ধ নয়নে মিহিরানের দিকে তাকিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে আপনার পাগলামি। আপনার সাথে থাকতে থাকতে আমি নিজেই অর্ধ পাগল হয়ে গেছি। আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকতে পারবো না। আপনি যেদিন সুস্থ হবেন ঠিক সেই দিন আমার কাছে আসবেন। একজন অস্বাভাবিক মানুষের সাথে থেকে আমি নিজেকে শেষ করতে চাই না। আজ এই মুহূর্তে আপনার জীবন থেকে আমি চলে যাব। বলেই নীলিমা বড় বড় পা ফেলে চলে যেতে নিলে মিহিরান দ্রুত এসে দরজার সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বাঁকা হেসে নীলিমার দিকে ঝুঁকে বলল, তুমি জানো যে তুমি এখান থেকে কখনোই পালাতে পারবে না, তবুও কেন যে এত বাহানা করো বুঝি না। বলে মেহরান নীলিমার হাত শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে বিছানায় বসালো। তারপর টি টেবিলে থাকা 1 গ্লাস পানির অর্ধেক পানি নিজে খেয়ে নীলিমার দিকে এগিয়ে বলল, অর্ধেক পানিটুকু খেয়ে নাও, তুমি খুব তৃষ্ণার্থ। আর হ্যাঁ, আমি যেখানে মুখ লাগিয়ে খেয়েছি সেখান থেকেই খাবে। জানো তো, স্বামী বা স্ত্রীর খাবার পাত্রে দুজনে একসাথে একই স্থানে ঠোঁট লাগিয়ে খেলে তাদের মধ্যে মহব্বত বাড়ে। ইদানিং খেয়াল করেছে আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে, তাই দ্রুত এটা খেয়ে নাও। নীলিমা ছলো নয়নে একবার মেহরানের দিকে তাকিয়ে পানিটুকু খেয়ে নিল, কারণ ওর সত্যিই খুব তৃষ্ণা পেয়েছে। মেহরান মুস্কি হেসে নীলিমার ভেজা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া আলতো করে স্পর্শ করে বলল, আমি যেটা বলি সেটাই করি। আজ থেকে তোমার বাইরে বের হওয়া পুরোপুরি বন্ধ। বলেই মেহরান রুম লক করে সেখান থেকে চলে গেল। এদিকে উপর থেকে মেহরান এবং নীলিমার চেঁচামেচি আরহান চৌধুরী শুনতে পাচ্ছিল। উনি ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারলেন না। হঠাৎ করে তার বুকের ব্যথাটা আরও বেড়ে গেল। উনি কিছু একটা ভেবে একটি প্যাড আর একটি কলম নিয়ে লিখতে শুরু করলেন। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে কালেমা পাঠ করে বিছানা থেকে ফ্লোরে গড়িয়ে পড়লেন। মেহরান ডাইনিং রুমে এসে কিছু একটা আওয়াজ পেল। দেখলো আওয়াজটা তার বাবার রুম থেকে আসছে। মেহরান তৎক্ষণাৎ তার বাবার রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো আরহান চৌধুরী ফ্লোরে পড়ে আছে। মেহরান দ্রুত গতিতে তার বাবার কাছে গিয়ে ফ্লোর থেকে তার মাথা উঠিয়ে নিজের কোলে রেখে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা, কি হলো তোমার? বেশি কষ্ট হচ্ছে? ওকে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বলেই আরহান চৌধুরীকে ওঠাতে নিলে সে তার ভর আর ছেড়ে দিল।
মেহেরান তার বাবার দিকে তাকিয়ে দেখলো আরহান চৌধুরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার চোখ জোড়া রুমের ওপরের দেয়ালে আটকে আছে। মেহেরান তার হাতের পালস চেক করলো। সে বুঝতে পারলো ধীরে ধীরে তার প্রিয় জন্মদাতার প্রাণ বায়ু বের হয়ে যাচ্ছে। মৃত্যু এক অমোঘ সত্যি। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আরহান চৌধুরীও কয়েক সেকেন্ডের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহেরান স্তম্ভিত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। আজ তার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। মেহেরান তার মাথা আরহান চৌধুরীর বুকের উপর রেখে হার্টবিট শোনার চেষ্টা করলো, কিন্তু হার্টবিট চলছে না। এই হার্টবিট আর কখনো চলবে না। নিজের জন্মদাতার মৃত্যু কেউ মেনে নিতে পারে না। মেহেরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বিকট চিৎকার দিয়ে কেঁদে উঠল মেহেরান। পুরুষ মানুষ খুব সহজে কাঁদে না, কিন্তু প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। চার দেয়ালের মাঝে মেহেরানের চিৎকার ক্রমশ বেড়ে চলেছে। নীলিমা কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মেহেরানের আত্মচিৎকারে নীলিমার ঘুম ভেঙে গেল। ও মেহেরানের কণ্ঠ চিনতে পারল। ভাবলো তার কোনো বিপদ হলো না তো। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে অনবরত ধাক্কা দিতে লাগলো। কয়েক মিনিট পর মেহেরান দরজা খুলে দিল। নীলিমা মেহেরানের ওই ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? এভাবে চিৎকার করছিলেন কেন? মেহেরান উত্তরে কিছুই বলতে পারল না। আলতো করে নীলিমার হাত ধরে নিচে নিয়ে আরহান চৌধুরীর রুমে নিয়ে গেল। নীলিমা রুমে তাকিয়ে দেখলো আরহান চৌধুরী বিছানায় ঘুমিয়ে আছেন। নীলিমা তার ঘুমান্ত চেহারার দিকে তাকিয়ে ভাবলো কত নিষ্পাপ লাগছে তাকে। কিন্তু মেহরান এখানে আমাকে কেন আনলো? ভেবেই জিজ্ঞাসা দৃষ্টিতে মেহেরানের দিকে তাকালো। মেহেরান নীলিমার হাত ধরে টেবিলে রাখা তার বাবার লেখা চিঠিটা নীলিমাকে দিল। নীলিমা চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। মেহেরান, শুনেছি মৃত্যুর 40 দিন আগে থেকেই মানুষ কিছু আলামত পায়। কেন জানি না গত কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি ডক্টরও দেখিয়েছি, নিয়মিত ওষুধ খেয়েছি, কিন্তু বুকের ব্যথাটা মাঝে মাঝে বেড়ে যায়। জানো তো, মৃত্যু যখন খুব নিকটে থাকে তখন পৃথিবীর কোনো ওষুধই কোনো কাজে লাগে না। আজ সকাল থেকে আমার বুকে একটু একটু করে যন্ত্রণা হচ্ছে, আর সেটা ক্রমশ বেড়ে চলছে। ওষুধ খাওয়ার পরও ব্যথা কমছে না। মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমার হায়াত এই পর্যন্তই লিখে রেখেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ড ফিরে যাব। যদি আমি বেঁচে থাকি তাহলে এই চিঠিটা তোমার হাতে দেবো, কিন্তু যদি মারা যাই তাহলে টেবিলে রাখা চিঠিটা তুমি নিজেই পড়ে নিও। তোমার মাকে আমি এখনো খুব ভালোবাসি, তাই আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করিনি, আর তার স্মৃতি নিয়েই এতটা দিন পার করেছি। আমি জানি আমার মতো তুমিও নীলিমাকে খুব ভালোবাসো। আজ বাবা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করব। তোমার এই রোগটা প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে নীলিমাকে তোমার হারাতে হবে। কারণ একজন অস্বাভাবিক মানুষের সাথে কেউ বসবাস করতে চায় না। যদি নীলিমাকে হারাতে না চাও তাহলে তুমি এখন থেকে ডক্টরের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খাবে, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে। তোমার মা এবং আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। আর তোমার বাবার এই শেষ অনুরোধটি রেখো। চিঠিটির এখানেই সমাপ্তি ঘটল। সেই সাথে চিঠির মালিকও চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেল। নীলিমার কান্নারা যেন আজ বাদ মানতে চাইছে না। অঝরে কেঁদে চলেছে সে, তবে খুব নীরবে। আরহান চৌধুরীর কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবল, ছোটবেলায় কিছু বোঝার আগেই বাবাকে হারিয়েছি। মা থেকেও নেই। ভেবেছিলাম আপনি আমার বাবার স্থান পূরণ করেছেন, কিন্তু আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন বাবা। সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যটা এভাবে নির্ধারণ করেছেন। কিছুক্ষণ পর মেহরানের দিকে তাকালো, নিচু স্বরে বলল, মৃত মানুষকে তাড়াতাড়ি কবর দিতে হয়। আর হ্যাঁ, মৃত মানুষের সামনে উচ্চ শব্দে কান্না করা উচিত না, তাহলে তাদের রুহের কষ্ট হয়। আপনি বাবার দাফনের ব্যবস্থা করুন। মেহরান নীরবতা বজায় রেখে সেখান থেকে প্রস্থান করলো। কবরস্থানে মেহরানের চাচা সহ কিছু আত্মীয় স্বজন উপস্থিত ছিল। দাফন কাজ সম্পন্ন করে এক এক করে সবাই চলে গেল। মেহরান কবরস্থানে তার বাবার কবরের পাশে কিছুক্ষণ মোনাজাত ধরে বসে রইল। আজ তার সবচেয়ে প্রিয় মানুষটি পৃথিবী থেকে বিদায় নিল। এদিকে মেহরানের ফোন থেকে নীলিমা রেহানা বেগমকে ফোন দিয়ে সবকিছু বলেছে, আর এই বাড়ির ঠিকানাও দিয়েছে। রেহানা বেগম বেডরুমে বসে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন আর ওকে সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ পর তিনি নীলিমাকে ছোট একটি বাটন ফোন দিয়ে বললেন, এই ফোনটা তোমার কাছে রাখো। এখন থেকে এটা দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করবে। আমি জানি মেহরান বাবা তোমায় ফোন দেয়নি, তাই তোমার জন্য এটা নিয়ে এসেছি। নীলিমা ফোনটা নিয়ে কাভার্ডে জামা কাপড়ের নিচে রেখে দিল। কিছুক্ষণ পর রেহানা বেগম বিদায় নিয়ে চলে গেল। মেহরান বাসায় এসে চুপচাপ শুয়ে থাকলো। সারাদিন রাত শুয়ে কাটালো, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। নীলিমাও সারা রাত ঘুমাতে পারেনি। ভাবলো, এই মুহূর্তে মেহরানকে আমার সাপোর্ট দেওয়া উচিত, নইলে উনি ভেতর থেকে আরো ভেঙে পড়বে। ভেবেই শেষটাতে মেহরানের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। আমিও যাব, আপনিও যাবেন। প্লিজ এতটা নীরব হয়ে থাকবেন না, একটু কথা বলুন। আমি আপনার পাশে আছি তো, আপনাকে ছেড়ে কখনো দূরে যাব না, প্রমিস। নীলিমার কথা শুনে মেহরান চোখের পানি ছেড়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কণ্ঠে আকুতি নিয়ে বলল,
তুমি আমায় কখনো ছেড়ে যেও না ব্লুবার্ড। তুমি যা বলবে আমি তাই করব। নীলিমা ম্লান হেসে ভাবল, আপনাকে এই মুহূর্তে ওষুধ খেতে বললে সেটা আপনি কখনোই শুনবেন না, তাই এই কাজটা আমাকে লুকিয়ে করতে হবে। কেটে গেল সেই রাত। তারপর আরো অনেক রাত্রি। দেখতে দেখতে আরহান চৌধুরীর মৃত্যু প্রায় 1.5 মাস হয়ে গেল। এই 1.5 মাস নীলিমা ইউনিভার্সিটিতেও যায়নি, মিহিরানের পাশে থেকেছে। সবসময় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। মিহিরানের অগোচরে আবারও তাকে ওষুধ দিয়েছে। মিহিরান এখন আর আগের মতো নেই, আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। তবে নীলিমাকে নিয়ে তার হিংসুটে মনোভাব এখনো কমেনি। এক পড়ন্ত বিকেলে নীলিমা মিহিরানের কাছে এসে বলল, অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না, চলুন না একটু নদীর পাড়ে ঘুরে আসি। মিহিরান মুস্কি হেসে নীলিমাকে রেডি হতে বলল। নীলিমা খুশি হয়ে নীল রঙের গাউন এবং হিজাব দিয়ে মুখ বেঁধে ছটপট রেডি হয়ে নিল। মিহিরান নীল রঙের টি শার্ট এবং কালো জিন্স পরে রেডি হয়ে নিল। ওরা দুজন মিলে প্রায় 1 ঘন্টা নদীর পাড়ে সময় কাটালো। আজ নদীর পাড়ে নীলিমা পুরো সময় মিহিরানের হাত জড়িয়ে ধরে হেঁটেছে। মিহিরানের এই বিষয়টি খুব ভালো লেগেছে। তারপর ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠে নীলিমা বলল, গাড়িতে তো পানি নেই, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে। প্লিজ একটা দোকান থেকে পানির বোতল কিনে আনুন। মিহিরান নীলিমাকে বলল, ওকে, আমি পানির বোতল কিনে আনছি। তুমি গাড়ির দরজা এবং গ্লাস লক করে বসো, বাইরে অনেক ধুলোবালি। বলেই দোকানের দিকে গেল। মিহিরান পানি কিনে গাড়ির কাছে এসে দেখলো নীলিমা নেই। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই। মিহিরান কয়েকটা দোকানে গেল, কিন্তু সেখানেও নীলিমাকে দেখতে না পেয়ে তার মাথা ঘোরার উপক্রম হলো। পুরনো তপ্ত মস্তিষ্ক আবারও তপ্ত হয়ে উঠল। মিহিরানের আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। পকেট থেকে ফোন বের করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহানকে ফোন দিয়ে বলল, রোহান, পুলিশকে ফোন দাও আর মেহরুন চৌধুরীর লোকেশন ট্র্যাক করতে বলো। আর তুমি আমার দেওয়া ঠিকানায় দ্রুত চলে আসো। অপর পাশ থেকে রোহান ওকে স্যার বলে ফোন রেখে দিল। মিহিরান ফোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডেভিল হাসি দিল। অন্ধকার একটি রুমে প্রায় 1/2 ঘন্টা যাবৎ ফ্লোরে হাত পা বেঁধে রাখা হয়েছে নীলিমাকে। নীলিমার মুখে সেলোটেপ লাগানো, তাই গোঙানির শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। দরজার সামনে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে নিশ্চুপ হয়ে গেল নীলিমা। চোখ জোড়া দিয়ে সামনে দাঁড়ানো ব্যক্তিটির অবয়ব দেখে বুঝতে পারল ব্যক্তিটি পুরুষ। হঠাৎ উচ্চস্বরে ব্যক্তিটি হেসে উঠল। তারপর হাঁটু গেড়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নীলিমার সামনে বসলো। মোবাইলের উজ্জ্বল আলো নীলিমার চোখের ওপর পড়তে নীলিমার চোখ জোড়া বন্ধ করে আবার গোঙানির শব্দ করে উঠল। সামনে থাকা ব্যক্তিটি এবার নিজের মুখের ওপর আলো ঘোরালো। ব্যক্তিটিকে দেখে নীলিমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নীলিমার চোখের সামনে হাঁটু গেড়ে স্বয়ং আরিয়ান বসে আছে। নীলিমা এবার বিশ্বাস শেষ সীমানায় পৌঁছালো, ভাবলো, এটা কিভাবে সম্ভব? মেহরান তো বলেছিল আরিয়ানকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তাহলে কি আরিয়ানের তেমন কোনো ক্ষতি হয়নি? সে তো দেখছি পুরো অক্ষত অবস্থায় আছে। আরিয়ান হঠাৎ করে নীলিমার মুখের সেলোটেপ খুলে দিয়ে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমনভাবে তাকিয়ে রইল যেন বহু যুগের না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। নীলিমার কপালে বিন্দু বিন্দু ঘাম ছুমেছে। নাকের ডগায় চিবুকের ঘামগুলো চিকচিক করছে। আরিয়ান পকেট থেকে টিস্যু বের করে খুব যত্ন করে নীলিমার মুখে থাকা ঘামগুলো মুছে দিল। তারপর ওর কপালে থাকা ছোট ছোট চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলল, এই 2 মাসে দেখছি আরো বেশি সুন্দরী হয়ে গেছো নীলপরি। নীলিমার বিস্ময় ভাব এখনো কাটেনি। আরিয়ানের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? আরিয়ান এবার বসা থেকে দাঁড়িয়ে উচ্চস্বরে হেসে বলল, আমি তোমাকে এখানে আনিনি, তোমার গর্ভধারিণী মা তোমাকে কিডন্যাপ করেছে। আর যাকে তুমি মুখ ঢাকা অবস্থায় দেখেছো সে তোমার দ্বিতীয় বাবা। সে তোমাকে খুব যত্ন করে কিডন্যাপ করেছে। কি বলো তো? তোমার মা খুব চালাক মহিলা। সে একদমই রিস্ক নিতে চায়নি, তাই তো সে তার শ্বেতাঙ্গ স্বামীকে তোমার ছবি দেখিয়ে তাকে দিয়ে তোমার কিডন্যাপ করিয়েছে। আরিয়ানের কথা শেষ না হতেই দরজার সামনে এক চিরচেনা নারী কণ্ঠস্বর ভেসে এলো। নীলিমা সেদিকে তাকিয়ে দেখলো ওর মা অর্থাৎ মেহরুন চৌধুরী দাঁড়িয়ে আছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে তার শ্বেতাঙ্গ স্বামী মিস্টার ইয়োগা। নীলিমা আজ যেন নিজের চোখ জোড়াকে বিশ্বাস করতে পারছে না। আরহান চৌধুরীর মুখে মেহরুন চৌধুরীর নোংরামের কথাগুলো শুনে ওর মনে খুব ঘৃণা জন্মেছিল এই মানুষটার উপর। কিন্তু এখন তো নীলিমার এই মানুষটিকে ঘৃণা করতেও লজ্জা লাগছে। নীলিমার ভাবনার মাঝেই হঠাৎ পুরো রুমে লাইট জ্বলে উঠল। আলোকিত রুমটিতে 4 জন মানুষ উপস্থিত। 3 জন নীলিমার চেনা ব্যক্তি আর একজন হলো নীলিমা নিজে, যে কিনা একের পর এক রহস্যের বেড়াজালে আটকে পড়েছে। নীলিমা মেহরুন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার সাথে এই জঘন্য কাজটা কিভাবে করতে পারলে? তোমার কি একবারও বুক কাঁপলো না?
মেহেরান চৌধুরী নীলিমার কাছে এসে বলল, এই বেয়াদব মেয়ে, একদম তোর ওই রসকসহীন মুখ দিয়ে আমায় মা বলে ডাকবি না। হতে পারে আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু তোকে কখনো মেয়ে হিসাবে মানিনি। ছোটবেলায় তোকে আদর করেছি তোর ওই বৃদ্ধ বাবার ভয়। ভেবেছিলাম আমার মতো শিক্ষিতা কম বয়সী সুন্দরী মেয়ে বিয়ে করে তোর বাবা তার সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, কিন্তু তোর ওই বুড়ো বাপ আমার নামের সম্পত্তি তো লিখে দিলই না, উল্টো আমার ঘাড়ে তোকে ঝুলিয়ে দিয়ে পরপারে পাড়ি জমালো। যখন জানতে পারলাম তোর বাবার সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিয়েছে, তখন ভাবলাম তোকে একটা নিরাপদ স্থানে রাখতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের ঘ্যান ঘ্যান আমার একদম ভালো লাগে না। বিয়ে হওয়ার পরপরই তোর বাবার বাচ্চার জন্য পাগল হয়ে গেল। আমিও তার সম্পত্তির লোভে তার কথা মেনে নিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। লন্ডনে তোর মতো বোঝা টানা আমার পক্ষে অসম্ভব ছিল, তাই তোকে তোর দাদির কাছে দিয়ে আসি, আর আমি ইয়োগাকে বিয়ে করে নেই। বলে মেহেরুন চৌধুরী মিস্টার ইয়োগার দিকে তাকিয়ে হাসি মুখে বলল। তাই না ডার্লিং? মিস্টার ইয়োগা মেহেরুন চৌধুরী বাংলা ভাষায় কথা বলাগুলো কিছুটা বুঝতে পারে। তার তামাটে দাঁত বের করে হাসি দিলেন। মেহেরুন চৌধুরী এইবার নীলিমার কাছে এসে ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর তার পাশ থেকে কিছু কাগজ বের করে নীলিমার সামনে ধরে বলল, তোর অনেক আগেই 18 বছর হয়ে গেছে। ভেবেছিলাম নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়ে তোর থেকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি লিখে নেব, কিন্তু তার আগেই ওই বেয়াদব সাইকো মিহরান তোকে বিয়ে করে নিল। যাই হোক, বহু সাধনার পর তোকে খাঁচায় আটকেছি। এখন ভালোই ভালো এই কাগজগুলোতে সাইন করে দে, তারপর মিহরানকে ডিভোর্স দিয়ে আরিয়ানকে বিয়ে করবি। ছেলেটা তোকে খুব ভালোবাসে। মেহেরুন চৌধুরীর কথা শুনে আরিয়ান মুস্কি হেসে নীলিমাকে বলল, জানো নীলপরি, তোমার ওই খেপাটে মেহরান আমার মাথায় আঘাত করে আমাকে কোমায় পাঠিয়ে দিয়েছিল, আর আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। সৃষ্টিকর্তার কি ইচ্ছে, আমার হবু শাশুড়ি মা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে তার মনে একটু দয়া হয়েছিল। উনি আমাকে 2 মাস হসপিটালে ভর্তি রাখেন। তারপর আমি কোমা থেকে ফিরে আসি। সবচেয়ে বড় মিরাক্কেল হলো তখন, যখন আমি তোমার কথা তাকে বললাম, আর সে আমাকে তোমার পুরো ঘটনা বলল। ইস, কি সিনেমাটিক কাহিনী, তাই না? যাই হোক, ওইসব পুরনো কথা বাদ দাও। আমার হসপিটালে আমার কিছু ঝামেলা হয়েছে, পুলিশ আমাকে সন্দেহ করছে। তাই ভাবলাম তোমাকে বিয়ে করে ইতালি ভেনিস শহরে নিয়ে যাব। তোমার সাইকো মেহরান এবার ছিটেফোঁটাও টের পাবে না। তাড়াতাড়ি পেপারগুলোতে সাইন করে দাও। গতবার তো ফ্রিতে বাসর করতে চেয়েছিলাম, কিন্তু এবার ভেবেছি তোমাকে পুরোপুরি দেনমোহর দিয়ে হালালভাবে বাসর করব। আমি জানি মেহরান তোমাকে ইউজ করেছে, আমার এইসবের সমস্যা নেই। আরিয়ানের মুখে কথাগুলো শুনে নীলিমা তেতে উঠে মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুমি তো মা হওয়ার যোগ্যই না। নিউজে পড়েছি মায়ের হাতে সন্তান খুন হয়। তুমি তো মনে হয় আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। আমি এই পেপারে কিছুতেই সাইন করব না। তোমার যা করার করে নাও। কি আর করবে, মেরেই তো ফেলবে, মেরে ফেলো। আমার দুর্ভাগ্য যে তোমার পেটে আমার জন্ম হয়েছে। আরে তুমি তো আমার শাশুড়ি মায়ের পায়েরও যোগ্য নও। বলেই নীলিমা আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার আরিয়ান, আপনি আমার স্বামীর পায়ের নখের যোগ্য না। আমার স্বামী এই সব জানতে পারলে আপনাকে চিরদিনের জন্য কোমায় পাঠিয়ে দেবে। জানেন তো তার হাতে কত জোর? একবার আঘাত খেয়েও মন ভরেনি বুঝি? নীলিমার চড়া কণ্ঠে কথা শুনে মেহেরুন চৌধুরী এগিয়ে গিয়ে নীলিমার কাছে গিয়ে যেই ওর চুলের মুঠি ধরতে যাবে, তখনই পেছন থেকে একটা রাশভারী কণ্ঠস্বর ভেসে আসলো। Don't dare to touch my wife, Sasu Mom. মেহেরুন চৌধুরী বড় বড় চোখ করে পেছনে তাকিয়ে দেখলেন মেহরান 2 হাত ভাঁজ করে দাঁড়ানো, আর তার পাশেই দাঁড়ানো মেহরানের অ্যাসিস্ট্যান্ট রোহান, একজন মহিলা পুলিশ এবং 3 জন পুরুষ পুলিশ। মেহেরুন চৌধুরী তাদের পেছনে আরেকজনকে দেখে বিস্ময় শীর্ষে চলে গেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, আসিফ, তুমি এখানে? আসিফ ডেভিল হাসি দিয়ে বলল, ম্যাডাম, ক্ষমা করবেন আপনার এই অবলা অ্যাসিস্ট্যান্টকে। অনেক অপরাধ করিয়েছেন আমাকে দিয়ে। এখন একটু ভালো হতে চাই। আপনার সাথে জেলে গিয়ে নিজের পাপ মোচন করতে চাই। যতই হোক, মৃত্যুর পর কবরের আযাবের ভয় আমারও আছে। তাই মেহরান স্যারকে সাহায্য করলাম। তার মাথাটা একটু গরম হলেও আপনার মতো প্রতারক নয়। মহিলা পুলিশ এসে মেহেরুন চৌধুরীকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে বলল, অনেক দিন যাবৎ আপনি কালোবাজারি ব্যবসার সাথে জড়িত। যদিও আপনার সম্পর্কে তথ্যগুলো বের করতে একটু কষ্ট হয়েছে, তবে আমরা সফল হয়েছি। আরেকজন পুলিশ মিস্টার ইয়োগাকে ধরে বলল,
আপনার স্ত্রীর সাথে আপনিও যুক্ত ছিলেন, তাই আপনাকে ও জেলে যেতে হবে। মিস্টার ইয়াগা রোবটের মতো পুলিশের দিকে তাকিয়ে রইল। আরও একজন পুলিশ আরিয়ানের হাতে হ্যান্ডকাপ পরিয়ে বলল, ডক্টর আরিয়ান, আপনি এবং কয়েকজন ডক্টর মিলে হসপিটালের আউটডোরে খুব কৌশলে ড্রাগস সাপ্লাই করতেন। আমরা অনেক তদন্ত করে আপনার কয়েকজন ডক্টর বন্ধুকে ধরার পর তারা সব কিছু স্বীকারোক্তি দেয়, আর আপনি যে তাদের লিডার সেটাও বলে দেয়। এখন জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হন। বলেই আরিয়ানকে নিয়ে যাওয়ার সময় আরিয়ান চিৎকার করে বলে ওঠে, আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন ভালো কথা, কিন্তু ওই সাইকো মেহরান অপরাধ করেও কেন পার পেয়ে যাবে? ও তো নীলিমার বন্ধু রাতুলকে মেরে পঙ্গু এবং অন্ধ করে দিয়েছে, এমনকি আমার মাথায় আঘাত করে কোমায় পাঠিয়ে দিয়েছিল। তাহলে ওর তো আরও কঠিন শাস্তি হওয়া উচিত। পুলিশ অফিসার আরিয়ানের কথার উপর কাটকাট জবাব দিল। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। মিস্টার আফরাজ মিনহাজ চৌধুরীর বিরুদ্ধে থানায় কোনো কমপ্লেনই করা হয়নি, তাই তাকে আমরা ধরতে পারবো না। আর আপনাদের কুকীর্তির সব প্রমাণ আমাদের কাছে আছে। এই কথা না বাড়িয়ে থানায় চলুন। বলে পুলিশগুলো আসিফ সহ 4 জনকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। নীলিমার রাগে এবং ঘৃণায় মেহেরুন চৌধুরীর দিকে একবারও তাকালো না। এদিকে মেহেরান আরিয়ানে যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে ভাবল, রাতুলকে তো আমি নিজের টাকা খরচ করে কানাডা পাঠিয়ে দিয়েছি, যেন ব্লুবার্ড ওর সাথে কখনো দেখা করতে না পারে। আর তোর তো কই মাছের প্রাণ, তাই আবারও বেঁচে গেছিস। যাই হোক, এইবার জেলে গিয়ে বাকি মজাটা বুঝবি। ভেবে নীলিমার দিকে রক্তিম দৃষ্টিতে তাকালো। নীলিমা মেহরানের রক্তিম দৃষ্টি দেখে বেশ অবাক হলো। শুকনো ঢোক গিলে ভাবল, আমি আবার কি করলাম? উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মেহরান নীলিমার কাছে এসে ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে গাড়িতে উঠতে বলল। নীলিমা গাড়িতে উঠল। মেহরান ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। নীলিমা বেশ ভয় পেয়ে গেল। ও মেহরানের দিকে তাকিয়ে দেখলো তার কপালের রগগুলো ফুলে উঠছে। নীলিমা উত্তেজিত হয়ে মেহরানকে জিজ্ঞেস করলো, কি হলো? এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। প্লিজ গাড়ির স্পিড কমিয়ে দিন, আমার খুব ভয় লাগছে। মেহরান নীলিমার কথায় পাত্তা না দিয়ে আরো জোরে গাড়ি চালাতে লাগলো। নীলিমা এবার মেহরানের স্টিয়ারিং এ রাখা হাত ধরে বলল, প্লিজ স্পিড কমিয়ে চালান, আমার সত্যি খুব ভয় লাগছে। মেহরান নীলিমার হাত সরিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, এখন ভয় লাগছে কেন? যখন আমি তোমাকে গাড়ির দরজা এবং সানগ্লাস লক করে আসতে বলেছিলাম, তখন তো আমার কথা শোনোনি। তারপর ওই শ্বেতাঙ্গ ইয়োগা যখন তোমায় ধরে নিয়ে গেল, তখন তোমার ভয় কি পালিয়েছিল? নীলিমা এবার মেহরানের রাগের আসল কারণ বুঝতে পারলো, ভাবলো, সত্যি তো আমার খুব ভয় লেগেছিল, কিন্তু ওই লোকটা আমার মুখে আগেই সেলোটেপ লাগিয়ে দিয়ে চোখের পলকে তুলে নিয়ে গেল। ভেবে নীলিমার সর্বাঙ্গে লোম দাঁড়িয়ে গেল। নীলিমা মেহরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ভুল হয়েছিল, আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম, তারপর কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, আই এম সরি, প্লিজ আস্তে গাড়ি চালান। নীলিমার মুখে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার কথা শুনে মেহরান আরও রেগে গেল। নীলিমা নিজেও জানে না ওকে খুঁজে না পেয়ে মেহরানের কি অবস্থা হয়েছিল। মেহরান এবার দ্বিগুণ স্পিডে গাড়ি চালাতে লাগলো। নীলিমা মেহরানকে কিছু বলার আগেই ওদের গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি এসে সংঘর্ষ হলো। সামনের গাড়িটি লো স্পিডে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি। মেহরানের গাড়ির সামনের গ্লাসের অর্ধেক কাচ ভেঙে গেছে। মেহরানের কপালে ছোট এক টুকরো কাচ ঢুকে গেছে, তবে তেমন ব্লিডিং হচ্ছে না। কিন্তু নীলিমা সিট বেল্ট না বাঁধায় ওর সামনের দিকে ঝুঁকে গেছে, তাই ওর কপালে চামড়া ভেদ করে বেশ বড় একটা কাচের কিছু অংশ ঢুকে গেছে। নীলিমার কপাল থেকে অনেক রক্ত পড়ছে। অপর পাশে গাড়ির মালিকের তেমন কোনো সমস্যা হয়নি। উনি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে মেহরানের গাড়ির কাছে এসে নীলিমার অবস্থা দেখে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললেন। মেহরান নীলিমার কপালের রক্ত দেখে পাগল প্রায়। ওই লোকটির গাড়িতে করে দ্রুত নীলিমাকে হসপিটালে নিয়ে যায়। নীলিমা ভয়ে এবং কপাল থেকে অনেকটা রক্ত বের হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নেওয়ার পর নীলিমাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। মেহরান শক্ত করে নীলিমার হাত ধরে বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর আনোয়ার হোসেন এসে নীলিমাকে দেখে বললেন তার কপালে বেশ ব্লিডিং হয়েছে, এখনই সেলাই দিতে হবে। তারপর ডক্টর সেখানে থাকা ইন্টার্নশিপ করা একটি ছেলেকে নীলিমার মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিতে বললেন। একটা ছেলে নীলিমার মাথায় স্পর্শ করবে শুনে মেহরানের মাথা পুরো গরম হয়ে গেল। মেহরান ডক্টরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে ফিমেল নার্স নেই? ডক্টর বললেন, ফিমেল নার্সের ডিউটি রাত 12টার পর। মেহরান তীব্র কণ্ঠে বলল, আমাদের ইউনিভার্সিটি থেকে আমি হেলথ কেয়ার ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে গিয়ে সেলাই দেয়া শিখেছি।
আমার ওয়াইফের আক্রান্ত স্থানে আমি নিজেই সেলাই করতে পারবো। আপনি শুধু লোকাল ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করুন। ডক্টর আনোয়ার হোসেন তার এতদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলেন মেহেরানের মানসিক সমস্যা আছে, নইলে স্ত্রীর এই রকম ক্রিটিক্যাল অবস্থায় কেউ এত ওভার পজিটিভ হতে পারে না। এই মুহূর্তে তার মেহেরানকে হসপিটাল থেকে বের করে দিতে ইচ্ছা করছে। পরক্ষণেই ভাবলেন মেহেরান পাগল হলেও তিনি তো একজন সুস্থ মানুষ, তাই মেহেরানের দিকে তাকিয়ে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বললেন, ওকে, আপনি যেমন চাইছেন তেমনই হবে, তবে আমার স্টুডেন্ট আপনার সাথে অ্যাসিস্ট করবে। আমরা কোনো রিস্ক নিতে চাই না। মেহেরান হ্যাবোধক মাথা নাড়ালো। ডক্টর ইন্টার্নশিপ ছেলেটাকে কিছু একটা বলে সেখান থেকে চলে গেলেন। মেহেরানের সাথে ছেলেটা অ্যাসিস্ট করলো। মেহেরান খুব যত্ন করে নীলিমার কপালে সেলাই করে দিল, তারপর ড্রেসিং করে ওকে শুয়ে দিল। অজ্ঞান অবস্থায় মাঝে মাঝে নীলিমার আর্তনাদ মেহেরানের বুকটা মনে হয় ঝাঁঝরা করে ফেলল। কিছুক্ষণ পর ডক্টর এসে মেহেরানকে একটি প্রেসক্রিপশন দিয়ে বললেন, এই ওষুধগুলো 7 দিন তাকে খাওয়াবেন, আর আক্রান্ত স্থানে দুবেলা পরিষ্কার করে ড্রেসিং করে দিবেন। বলে সেখান থেকে চলে গেলেন। নীলিমার জ্ঞান প্রায় 2 ঘন্টা পর ফিরল। চোখ জোড়া খুলে তাকিয়ে দেখলো মেহেরান ওর দিকে তার লাল চোখ জোড়া দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। অবশেষে বুঝতেও পারলো যে ও হসপিটালে আছে। মেহেরানের কপালের দিকে ওর চোখ গেল, দেখলো মেহেরানের কপালে কাটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এদিকে নীলিমাকে চোখ জোড়া খুলতে দেখে মেহেরানের মুখে হাসি ফুটে উঠল। নীলিমার পুরো মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। নীলিমা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তারপর মেহেরানের দিকে তাকিয়ে বলল, আপনার কপালে রক্ত জমাট বেঁধেছে, ড্রেসিং করেননি কেন? ইনফেকশন হবে তো। মেহেরান আলতো হেসে বলল, বাসায় গিয়ে ড্রেসিং করাবো। আগে বলো, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে, তবে মাথাটা একটু ব্যথা করছে আর বমি বমি লাগছে। নীলিমার মুখে বমির কথা শুনে মেহেরান উত্তেজিত হয়ে বলল, সে কি বলছো? ওকে, আমি ডক্টরকে ডেকে আনছি। বলেই সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ডক্টর এসে নীলিমাকে ওর শরীরের কন্ডিশন জিজ্ঞেস করতে নীলিমা সবকিছু বলল। নীলিমার কথা শুনে ডক্টর মেহেরানকে একজন গাইনি ডক্টরের কাছে নীলিমাকে নিয়ে যেতে বললেন। ডক্টরের কথা শুনে মেহেরান কিছু না বুঝলেও নীলিমা ঠিকই বুঝে ফেললো যে কি হতে চলেছে। হঠাৎ নীলিমার মুখে হাসি ফুটে উঠল। ওর সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওর থেকে বেশি খুশি কেউ হবে না। মেহেরান নীলিমার মুখে হাসি দেখে বলল, কি হলো, হাসছো কেন? নীলিমা হাসি থামিয়ে মেহেরানের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আই থিঙ্ক আমরা মা বাবা হতে চলেছি। নীলিমার কথা শুনে মেহেরান মনে হয় ধুম করে আকাশ থেকে পড়ল। খুশিতে নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলিমা বলল, আরে আরে কি করছেন, ছাড়ুন। এভাবে জড়িয়ে ধরলে আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারবো না, আর বেবিও তো কষ্ট পাবে। মেহেরান নীলিমার শুষ্ক ঠোঁট জোড়ায় চুমু দিয়ে বলল, বেবি একটুও কষ্ট পাবে না। এখন থেকে তোমায় আরো বেশি বেশি আদর করব। তাহলে বেবি বড় হয়ে আমার মতো রোমান্টিক হবে, তোমার মতো আনরোমান্টিক হবে না। নীলিমা মুখে হাসির রেখা ফুটিয়ে ভাবল, রোম্যান্টিক হলে হোক, কিন্তু আপনার মতো রোম্যান্টিক সাইকো না হলেই হয়। কেটে গেল 7 মাস। মেহেরান এখন হোম অফিস করে। এই 7 মাস মেহেরান একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করেছে। মেহেরান নীলিমাকে 3 বেলা নিয়ম করে পুষ্টিকর খাবার খাইয়ে দিয়েছে। নীলিমা মাঝে মাঝে খাবারে অনীহা প্রকাশ করলেও মেহেরানের ডেঞ্জারাস শর্তের ভয়ে খেয়ে নিয়েছে। মেহেরান প্রতি মাসে নীলিমাকে গাইনি ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে গেছে। নীলিমা দেখতে এখন আগের থেকে বেশ গুলুমুলু হয়েছে। সেটা নিয়ে নীলিমা আফসোস করলেও মেহেরানের কোনো আফসোস নেই। সে তো নীলিমার পুরো মনটাকেই ভালোবেসে ফেলেছে। নীলিমার শারীরিক গঠন যেমনই হোক, মেহেরানের কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হয়। নীলিমার মাঝে মাঝে হাত পায়ে খুব ব্যথা করে। মেহেরান খুব যত্ন করে ওর পায়ে তেল মালিশ করে দেয়। নীলিমার হাত পা টিপে দেয়। নীলিমা অনেকবার না করলেও শোনেনি, উল্টোকে ধমক দিয়ে বলেছে এইসব কুসংস্কার প্রথা থেকে বেরিয়ে আসতে। নীলিমা আর কিছু বলতে পারেনি। দেখতে দেখতে নীলিমার ডেলিভারি ডেট চলে এলো। ডেটের 2 দিন আগেই দুপুরের একটু পরে নীলিমার লেবার পেইন উঠল। মেহেরান বিছানায় বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। নীলিমাকে ব্যথায় ছটফট করতে দেখে সে দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে নীলিমার লেবার পেইন উঠেছে, কারণ এই ব্যাপারে ডক্টর আগেই সতর্ক করে দিয়েছিল। আর এক মুহূর্ত দেরি না করে মেহেরান নীলিমাকে কোলে করে গাড়িতে উঠিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর নীলিমার আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারলো নীলিমার পেটে যমজ বেবি উল্টা হয়ে আছে, তাই এমার্জেন্সি সিজার করতে হবে। ডক্টর মেহেরানের সাথে এই ব্যাপারে কথা বললে মেহেরান সাথে সাথে হ্যাঁ বলে দেয়, আর ডক্টরকে হাত জোর করে অনুরোধ করে বলে নীলিমাকে যেন খুব কেয়ারফুলি অপারেশন করে। ডক্টর মুস্কি হেসে আশ্বাস দেয়। তারা প্রতিটাই
মা এবং সন্তানের জীবন নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়। মিহিরানের চিন্তিত মুখ দেখে মুস্কি হেসে বললেন, কংগ্রাচুলেশন, আপনার যমজ বেবি হয়েছে, একজন ছেলে এবং একজন মেয়ে। দুজন নার্স এসে হাসি মুখে বাচ্চা দুটোকে মিহিরানের সামনে নিয়ে আসলে মিহিরান ওদের দেখে মাশাল্লাহ বলে ওঠে। তারপর একজন নার্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। আমার ওয়াইফ কেমন আছে? নার্স মুস্কি হেসে বলল, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। সে এখন ঘুমাচ্ছে, রাতে তাকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। নার্সের কথা শুনে মেহেরান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মেহেরান তার খুশির বিষয়টি রেহানা বেগমকে ফোন করে জানায়। খবরটি পেয়ে রেহানা বেগম হসপিটালে ছুটে চলে আসেন। নীলিমাকে কেবিনে শিফট করা হলে মেহেরান ওর কাছে এসে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, দেখো, ও দুটো দোলনায় আমার দুটো তারা শুয়ে আছে। নীলিমা মুস্কি হেসে বলল, দুটো তারা কেন? ওরা তো দুটো চাঁদ। মেহেরান নীলিমার হাত ধরে বলল, হুম, আমার চাঁদ একটাই, আর সেটা হলো তুমি, আর ওরা হলো চাঁদের পাশে ঘিরে থাকা দুটো তারা। নীলিমা মুস্কি হেসে বলল, আপনার কথা শুনে আমার একটা গান মনে পড়ে গেল। মেহেরান বলল, আমি জানি কি গান। ওকে, তোমার কষ্ট করে গাইতে হবে না, আমি গাইছি। বলেই মেহেরান গেয়ে উঠল। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই। মেহেরানের গান শুনে নীলিমা মুস্কি হাসলো। বাচ্চাদের আকিকার পর ওদের নাম রাখা হলো। মেহেরান তাদের মেয়ের নাম রেখেছে জান্নাতুল ফেরদৌস মেহরা, আর নীলিমা ওদের ছেলের নাম রেখেছে আফরান নিহান চৌধুরী। সময় চির বহমান, কেটে গেল 2 বছর। নীলিমা মেহেরানকে বুঝিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে শুধু পরীক্ষা দিয়েছে। নিশি এবং নীলিমা দুজনে অনার্স কমপ্লিট করেছে। নিশি জিসানের সাথে খুব সুখে সংসার করছে। নিশি নীলিমার সাথে মাঝে মাঝে কথা বলে। নিশির প্রেগনেন্সির 5 মাস চলছে। রাতে মেহেরান একটু বাইরে গিয়েছিল। সেই সুযোগে নীলিমা নিশি এবং রেহানা বেগমের সাথে কথা বলে মোবাইল কাভার্টে রাখতেই মেহেরান রুমে ঢুকলো। হঠাৎ মেহেরানকে দেখে নীলিমা ভূত দেখার মতো চমকে উঠল। মেহেরান নীলিমার কাছে এসে বলল, কি হলো এভাবে চমকে উঠলে যে? নীলিমা মেহেরানের হাব ভাব দেখে বুঝতে পারল যে মেহেরান কিছু দেখেনি। তাই মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ দিয়ে মেহেরানের কাছে গিয়ে বলল, হঠাৎ করে রুমে আসলেন তাই ভয় পেয়েছি। ঘড়িতে এখন 11:30 বাজে। ছোট চৌধুরী সাহেব এবং মেহরা মামনি ঘুমোচ্ছে। আজ জ্যোৎস্না রাত, চলুন না ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দুজনে চন্দ্রবিলাস করি। মেহেরানও সেটাই ভাবছিল। নীলিমার কথা শুনে মুস্কি হাসি দিয়ে ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। নীলিমাকে কোল থেকে নামিয়ে চিলেকোঠা সিঁড়িতে বসালো। তারপর সেও নীলিমার পাশে বসলো। নীলিমা মেহেরানের ঘাড়ে মাথা রেখে বলল, আমাকে কোলে নিতে আপনার এখন কষ্ট হয় না? মেহেরান মুস্কি হেসে বলল, কি অদ্ভুত টাইপের কথা বলো তুমি। তোমার ওজন আগে ছিল 50 কেজি, এখন মাত্র 4 কেজি বেড়েছে। তুমি আরও 50 কেজি বাড়লেও আমার সমস্যা হবে না। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি তো তোমাকে কোলে নেওয়ার জন্যই, ব্লুবার্ড। মেহেরানের কথা শুনে নীলিমা হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে মেহেরানকে বলল, আচ্ছা, আপনি বাচ্চাদেরকে সারা রাত বুকে জড়িয়ে রাখেন, আপনার কষ্ট হয় না? আমি কত করে বলি একজনকে আমাকে দিন, কিন্তু আপনি শোনেন না। মেহেরান দুষ্টু হেসে বলল, তুমি ওদেরকে বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়াবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তাছাড়া ওরা তো জড়িয়ে ধরার পর 1 ঘন্টার মধ্যেই ঘুমিয়ে যায়, তখন বিছানায় শুইয়ে দেই, তাই আমার একটুও কষ্ট হয় না। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত আপনি বাচ্চাদের নিয়েও? নীলিমার ঠোঁট জোড়ে আঙুল দিয়ে মেহেরান বলল, হিংসা করি, খুব হিংসা করি ব্লুবার্ড। আমি জানি ওরা তোমার সন্তান। স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসা এবং মা তার সন্তানের প্রতি ভালোবাসা দুটো 2 রকম, কিন্তু তবুও সব কিছুর একটাই নাম ভালোবাসা। তুমি ওদের আদর করো, ওদের খাইয়ে দাও, ওদের সাথে খেলা করো, ঘুরতে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি শুধু আমাকেই তোমার বুকের সাথে গভীরভাবে মেশাবে, আর কাউকে না। মেহেরানের কথাগুলো শুনে নীলিমার এবার বেশ খটকা লাগলো। ভাবলো, আমি তো 2 বছর যাবৎ প্রতিদিন তার খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়েছি, তবুও সে এখনো সম্পূর্ণ সুস্থ হলো না কেন? পরক্ষণে ওর মনে পড়ল ডক্টর বলেছিল মেহরান ওষুধ খেলে কিছুটা কন্ট্রোলে থাকবে, কিন্তু পুরোপুরি সুস্থ হবে না।
মেহেরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে ভাবল, নিজেকে তুমি খুব চালাক মনে করলেও আমি হলাম চালাকের মাস্টার। কি ভেবেছিলে আমাকে খাবারের সাথে ঔষধ মেশাবে আর আমি জানবো না? তোমার দেয়া ওষুধ আমি খেলেও মাঝে মাঝে তোমার অগোচরে ফেলে দিই। আমি জানি আমার একটা মানসিক রোগ আছে, তাই তো বাবার কথা শুনে তোমাকে হারানোর ভয়ে ওষুধগুলো খাচ্ছি। নইলে তুমি যে লুকিয়ে ফোন ব্যবহার করো, নিশি এবং রেহানা আন্টির সাথে কথা বলো, এগুলো আগের মেহরান দেখলে কতটা ভয়ানক কাহিনী ঘটে যেত সেটা তুমি নিজেও জানো না। কিন্তু আজ আমি অনেক শান্ত হয়ে গেছি, আর সেটা শুধু তোমাকে নিজের বাহুডোরে সারা জীবন বেঁধে রাখার জন্য। ব্লুবার্ড, আমি কখনোই তোমার দেওয়া ওষুধগুলো নিয়মিত খাবো না, তাহলে তোমার প্রতি আমার ক্রেজিনেস কমে যাবে, সেটা আমি কিছুতেই চাই না। কথাগুলো ভেবে মেহেরান নীলিমার কানের কাছ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে ফিসফিস করে বলল, এই জ্যোৎস্না রাতে তোমায় খুব কাছে পেতে মন চাইছে ব্লুবার্ড। নীলিমা মুস্কি হেসে মেহেরানের গালে হাত রেখে বলল, এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে, গাইবো? গাও। নীলিমা গাইতে শুরু করলো, কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। নীলিমার কণ্ঠে গান শুনে মেহেরান ওর গলার নিচে মিচমিচে কালো তিলে চুমু দিয়ে বলল, বরাবরের মতোই অসাধারণ গাও তুমি। এখন আমার একটা গান মনে পড়ছে, শোনাবো? নীলিমা মুস্কি হেসে বলল, অবশ্যই। মেহেরান গেয়ে উঠল, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত পাড়াই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত পাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। মেহেরানের গান শুনে নীলিমা ভাবল, ইহ জনমে আপনাকে সুস্থভাবে না পেলেও পরকালে সৃষ্টিকর্তার কাছে আপনাকে পরিপূর্ণ সুস্থভাবে চাইব প্রিয়। নীলিমার ভাবনার মাঝে মেহেরান ওর ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিয়ে বলল, আমার ভালোবাসার অনুযায়ী পড়তে চাও ব্লুবার্ড? নীলিমা মুস্কি হেসে হাস্কি ভয়েসে মেহেরানের লোমশ বুকে স্পর্শ করে বলল, আজ আমার ভালোবাসার অনলে আপনাকে পোড়াবো প্রিয়। বলে মেহেরানের বুকে গভীরভাবে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরানও নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নীলিমাকে কোলে করে চিলেকোঠার রুমে নিয়ে বিছানায় বসালো। ধীরে ধীরে দুজন মানব মানবী ভালোবাসার অনলে পুড়তে থাকলো, যে ভালোবাসা অসীম, অপরিসীম, সীমাহীন।